প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর 9 পৃষ্ঠা থেকে বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্য এবং এর কাজগুলো সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 9 নম্বর পৃষ্ঠার শুরুতেই আছে শ্রেণী 7 স্তন্যপায়ী। এর আগে আমি প্রতিটা পর্ব, উপপর্ব এবং শ্রেণীর 7টি করে বৈশিষ্ট্য লিখে দিয়েছি, যেহেতু বইতে দেওয়া নাই। কিন্তু এখানে দেখো সাধারণ বৈশিষ্ট্য 7টি বইতে দেওয়া আছে, অতএব তোমরা এটা এখান থেকে পড়ে নিতে পারো। 1. দেহ লোমে আবৃত। 2. স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপাস। 3. উষ্ণ রক্তের প্রাণী। 4. চলে বিভিন্ন ধরনের দাঁত থাকে। 5. শিশুরা মাতৃদুগ্ধ পান করে বড় হয়। 6. হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং 7. ত্বকে বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান। উদাহরণ দেওয়া আছে মানুষ, উট, বাঘ ইত্যাদি। তোমরা এই বৈশিষ্ট্যগুলো এখান থেকে মুখস্থ করে নিও। এরপর একটি কাজ দেওয়া আছে, লক্ষ্য করো। তোমরা 5 জনের একটি দল গঠন করো। এবার মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের চার্ট দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো এবং লিপিবদ্ধ করো। এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো। সকল দলের লেখা বৈশিষ্ট্যের সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য নির্ণয় করে নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে আছে মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য। 1. মেরুদণ্ডী প্রাণীদের একটি মেরুদণ্ড থাকে। 2. মেরুদণ্ডী প্রাণীদের উন্নত মস্তিষ্কের সাথে একটি উন্নত স্নায়ুতন্ত্র থাকে। 3. মেরুদণ্ডী প্রাণীরা বড় এবং দ্রুত গতিতে চলতে থাকে। 4. দেহ আইস, পালক ও লোমে আবৃত। 5. রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের, ইহা পেশিবহুল হৃৎপিণ্ড রক্তনালী দ্বারা গঠিত। 6. পার্শ্বীয় জোড়া পাখনা অথবা পদ এদের চলন অঙ্গ হিসাবে কাজ করে। এবং 7. অস্থি বা তরুণাস্থি নির্মিত অন্তঃকঙ্কাল রয়েছে। অন্তঃকঙ্কাল নিউরাল কেশ থেকে সৃষ্ট। এরপর অমেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য। 1. অমেরুদণ্ডী প্রাণীদের মেরুদণ্ড থাকে না। 2. অমেরুদণ্ডী প্রাণীরা ছোট এবং ধীর গতিতে চলতে থাকে। 3. শরীর বিভিন্ন খণ্ডে বিভক্ত থাকে। 4. মস্তিষ্ক উন্নত মানের হয় না। 5. দেহ শাসনতন্ত্র ও রেচনতন্ত্র নাই। 6. পানি সংবহনতন্ত্র আছে, যা শ্বসন ও চলন ক্রিয়া সম্পন্ন করে। এবং 7. অমেরুদণ্ডী প্রাণীর শরীরে রক্ত থাকে না। এই ছিল এই কাজের সমাধান। এরপর পাঠ 9, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার। কেবলমাত্র শ্রেণীবিন্যাস পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভবপর হয়। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। এই ধাপগুলো হলো জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। অনেক সময় পর্বকে উপপর্ব বা সাব ফলামে ভাগ করা হয়। শ্রেণীবিন্যাসের সাহায্যে বৈজ্ঞানসম্মত উপায়ে সহজে, অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে জানা যায়। নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে
শ্রেণীবিন্যস্ত করে গোষ্ঠীভূত করা যায়। প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ বা সম্পর্ক আবিষ্কার করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়, যেমন সব এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়। এখান থেকে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি এ নিয়ে একটি তোমাদের রচনামূলক প্রশ্ন থাকতে পারে। অর্থাৎ তোমাদের প্রশ্নটা এরকম হতে পারে, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা উল্লেখ করো বা ব্যাখ্যা করো। সেক্ষেত্রে তোমাদের এই জিনিসটা একটু গুছিয়ে লিখতে হবে বা একটু সাজিয়ে লিখতে হবে। তো চলো আমি এখন এটার সমাধান তোমাদেরকে দেখিয়ে দিই। প্রশ্ন হলো, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এর উত্তর হবে, লক্ষ লক্ষ প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব। কেবলমাত্র শ্রেণীবিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এ কাজটি করা সম্ভব। প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. প্রাণী জগৎকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে তথ্য সংগ্রহ করলে তা সংগ্রহ ও বিশ্লেষণ করা সহজ হয়। 2. প্রাণীদের শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিভিন্ন প্রাণীর বৈচিত্র্য ও মিলগুলা বোঝা যায়। এটি সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যার সমাধানে সহায়ক হয়। 3. প্রাণীদের শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মধ্যে তুলনা করা সহজ হয়, যা কোনো প্রক্রিয়ায় ফলাফল বিশ্লেষণে সহায়তা করে। 4. প্রাণীদের শ্রেণীবদ্ধ করে একে অন্যের সাথে সম্পর্কিত করলে শিক্ষার্থীরা সহজে শিখতে এবং বুঝতে পারে। 5. ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। 6. অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। এবং 7. বিজ্ঞান গবেষণায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস গুরুত্বপূর্ণ, কারণ এটি জটিল বিষয়গুলোকে সহজে বিশ্লেষণ ও উপস্থাপনে সহায়ক হয়। এই ছিল শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি বা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তার সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর আছে নতুন শব্দ এবং এই অধ্যায়ে যা শিখলাম। তারপরে অনুশীলনী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনীর সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।